বৈষম্য বিরোধী আন্দোলন, বিভিন্ন মৌলবাদী সংগঠন, জামাত এবং একই সঙ্গে খালেদা জিয়ার বিএনপি পূর্ণ সমর্থন পেলেন মোহাম্মদ ইউনূস। কিন্তু আজ যখন এই ইউনূস অন্তর্বর্তী সরকারে থাকাকালীন কোনো নির্বাচন করতে চাইছেন না, তার ক্ষমতায় থাকাটাই একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য বা লোভ, এইটা বুঝলেন খালেদা জিয়ার বিএনপি। আজ বিএনপি কি ক্রমশ এই অন্তর্বর্তী সরকার থেকে সরে এসে আলাদাভাবে? একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কার্যত বাংলাদেশের একটা বড় অংশের মানুষ মনে করছেন যে মোহাম্মদ ইউনূস তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি দাম মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারছেন না, অরাজকতা নিয়ন্ত্রণ করতে পারছেন না, শুধু ক্ষমতা লিপ্সু ক্ষমতায় বসে আছেন। যে কারণে যে ছবি আমরা দেখাচ্ছি স্ক্রিনে, এক্সক্লুসিভ ছবি, বিএনপি নেতারা বিভিন্নভাবে ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এবং যে ছবি, যে বিএনপির নেতা আমির খসরু, তিনি যে তথ্য উঠে আসছে বিভিন্ন কূটনৈতিক মাধ্যম থেকে, যে ভারতবর্ষের এসে নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তিনি গোপন বৈঠক করার চেষ্টা করেছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি, স্ক্রিনে দেখাবো। এবং নির্দিষ্টভাবে আমরা বারে বারে দেখেছি যে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গেও সেখানকার যিনি মির্জা ফখরুল আলমগীর রয়েছেন, বিএনপির মহাসচিব, তিনি বারে বৈঠক করেছেন। যদিও বিএনপি সেখানকার জনমত রাখার জন্য কিছু ক্ষেত্রে ভারতের সম্পর্কে বিভিন্ন রকম সমালোচনামূলক কথা বলে থাকে, সেটা তো ওদেশের নীতি এবং রীতির মধ্যে পড়ে বলেই বড় অংশ মনে করে। যে ছবি দেখাচ্ছি, যে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতার বারে বৈঠকের ছবি, এবং ভারতবর্ষে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বিএনপি নেতা আমির খসরু তিনি বৈঠক করে গেছেন। কারণটা কি? কারণটা হলো যে ছবি উঠে আসছে, বিএনপি চাইছে, বাংলাদেশের মানুষ চাইছে ইমিডিয়েটলি একটা সাধারণ নির্বাচন হোক। কারণ দ্বাদশ সংসদীয় যে কমিটি ভেঙেই হাসিনা তো দেশ থেকে চলে এসেছিলেন। ফলে এই মুহূর্তে জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামী, এখানেও দুটো ভাগ তৈরি হয়েছে। জামাত মূলত আল কায়েদার নেতৃত্বে চলছে বলে গোয়েন্দা রিপোর্ট, এবং এই যে হেফাজতে ইসলাম, তারা মূলত যেটা চলছে তা হলো আইসিসের যে নির্দিষ্ট নীতি অনুসারে। ফলে এই দুটো কট্টর জঙ্গিবাদী গোষ্ঠীর মধ্যে তুমুল বিরোধ যেমন রয়েছে, তার একসঙ্গে মানুষের একেবারে ত্রজ্জস্পর্শ পরিণত করেছে। বাংলাদেশ জুড়ে মূলত যেটা তৈরি হয়েছে, চট্টগ্রামে প্রত্যেক দিন নির্যাতন শুরু হয়েছে, চট্টগ্রাম জুড়ে মানুষকে অত্যাচার করছে, এবং বাংলাদেশের সামরিক বাহিনী উপস্থিতিতে সেখানে মানুষের উপর অত্যাচার চলছে, এমনটাই অভিযোগ একেবারে। এবং সত্যিই তাই, চট্টগ্রামের প্রসঙ্গে আমরা যাব 0 আওয়ারে, কিন্তু তারপর যে ছবির কথা তুমি বলছিলে, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের এই বৈঠক, বারংবার বৈঠক, এবং সেখান থেকে দাঁড়িয়ে 103 দিন হলো হাসিনা দেশ ছেড়েছেন। 103 দিনে গোটা পরিস্থিতি, গোটা ছবিটা কতটা বদলেছে তা বোঝার জন্যই এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে 0 আওয়ারে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত। সত্যই তোমার প্রশ্ন রাজাগোপাল বাবুকে সরাসরি। রাজাগোপাল, যে ছবিটা উঠে আসছে, যে বিষয়টা উঠে আসছে, খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা, হাসিনাকে ভারত ফেরাবে না, মোটামুটি এই তথ্য চলে এসছে। এটা একটা জাস্ট গেম খেলা হচ্ছে বাংলাদেশের তরফে, ভারতকে চমকানো ধমকানোর চেষ্টা করা হচ্ছে, অত্যন্ত খারাপ দিক। দ্বিতীয়ত, চট্টগ্রাম 47 সালে মাউন্ট ব্যাটেন বলেছিলেন যে ভারতের অন্তর্ভুক্ত অংশ, যদিও পরে স্যার রাটক্লিফের যে ম্যাপ, সেখানে অন্তর্ভুক্তি ঘটে বাংলাদেশের, এবং চট্টগ্রামের কৃষ্টি কালচার তা ক্রমশ ধ্বংসের মুখে। চট্টগ্রামে প্রত্যেকদিন নিধনযজ্ঞ চলছে, বাংলাদেশ আর্মি সেখানে রয়েছে, এবং সেখানকার জেএসএস নেতারা কার্যত পালিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন। এরকম একটা অবস্থায় চট্টগ্রাম থেকেও দাবি উঠেছে তারা ভারতে ফিরে আসতে চাইছে, ঠিক পিওকের মতো, পাক অকুপাইড কাশ্মীরের মতো। ছবিটা ঠিক কোন দিকেও আসতে পারে, ভারতের ভূমিকা কি হতে পারে? না, দেখুন, চট্টগ্রাম যদি ভারতের সঙ্গে থাকে, ভারতের কাছে বন্ধু হিসেবেই থাকুক বা যে কোনো ভারতের অঙ্গ হিসেবে থাকলে তো এর কোনো নেই। ত্রিপুরা আমাদের নর্থ ইস্টে বিরাট সুবিধা হয়, সবাই আমরা জানি। এবং চট্টগ্রামের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে, তার জন্য আমরা আগরতলা আখাউড়া রেল লাইনও করেছিলাম, বাংলাদেশের মধ্যে প্রায় অনেকটা যাবে, সেটা পয়সা আমরা দিয়েছিলাম। আমাদের বক্তব্য ছিল যদি কানেক্টিভিটি থাকে তাহলে আমাদের এলাকার মানুষ, পণ্য পরিবহন, মানুষের যাতায়াত সুবিধা। এখন ব্যাপারটা হচ্ছে যে এইটাই নিয়েই গন্ডগোল শুরু হলো, যে এই মুহূর্তে আমরা এই রেল লাইনের তৈরি করার প্রস্তাবে 2013 সালের এমওইউ সাইন হয়েছিল, এবং গত বছরে, তাই এই বছরই বোধহয় খুব সম্ভবত তার ট্রায়াল রান হয়েছে এবং ট্রেন চলার কথা ছিল। তখনই চারিদিকে রটে যায় যে ভারত তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে চট্টগ্রামে। চট্টগ্রামের যদিও আমরা সেখানকার যদি যে ডেমোগ্রাফিটা দেখি, সেখানে প্রায় এখনো 80% মুসলমান সম্প্রদায়, বাদবাকিরা
হিন্দু এবং বুদ্ধিস্টরা আছে না, কোনো তারা সংখ্যালঘু, সেখানে যে তারা সংখ্যাগরিষ্ঠ সে অবস্থায় সেখানে নেই। তবে হ্যাঁ, তারা অনেকটাই বেশি অর্গানাইজড, এখন তারা সেখানে সংঘবদ্ধ, এটা কোনো সন্দেহ নেই। এখন তারা যদি সেখানে 71 সালের মতো কোনো আন্দোলন তৈরি করতে পারে, তাহলে তো ভারত নিঃসন্দেহে তাদের পেছন থেকে সমর্থন করতে পারে, ভারতবর্ষের সিভিল সোসাইটি সমর্থন করতে পারে, এটা কোনো দ্বিধা নেই। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, যে সেখানে একটা চট্টগ্রাম বলে আলাদা একটা রাজ্য, আলাদা একটা দেশ তৈরি হওয়া, বা তারা ভারতের সঙ্গে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ভাবনা তো অত সহজ নয়। হ্যাঁ, এখন তারা আগে একটা আন্দোলন করুক, তারপরে তারা স্বাধীন হোক, বেরিয়ে আসুক, তারপরে সেটা দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে রাজাবাবু, যে ছবি আমরা দেখেছি যে ইরাক সিরিয়ার ক্ষেত্রে, সেখানে যখন একদম কট্টরবাদীরা কট্টর হয়ে উঠলো এবং মারাত্মক পরিস্থিতি, সেখানে শান্তি বাহিনী প্রবেশ করলো রাষ্ট্রপুঞ্জের তরফে, যে অবস্থা ঠিক মায়ানমারের মতো অনেকটাই চট্টগ্রামের অবস্থা। ফলে এখানে কোনো রকম হট পারসিউট বা রাষ্ট্রপুঞ্জের তরফে শান্তি বাহিনী প্রবেশের কোনো সম্ভাবনা কি হতে পারে? সেখানে ভারতের ভূমিকা কি হতে পারে? হ্যাঁ, যদি একটা আন্দোলন যদি সে ব্যাপকভাবে নিয়ে যাওয়া যায়, আমরা জানি যে সাউথ সুদান, সেটাও একটা রিলিজিয়াস ডিভাইড ছিল, সাউথ সুদান আলাদা খ্রিস্টান স্টেট হয়েছে। সুতরাং সে কিন্তু একটা বড় আন্দোলনের পরেই সেগুলো সম্ভব হয়, হট করে তো কেউ এভাবে করতে পারে না। এখন আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে বেশ ভালো ধরনের একটা আন্দোলন তৈরি হয়েছে। এই আন্দোলন সীমিত হয়ে গেলে তারপরে আর কেউ বলতে পারবে না যে সেখানে রাষ্ট্রসংঘের শান্তি সেনা পাঠাক বা কিছু, হ্যাঁ, এগুলো সম্ভব হবে না। এখন সেখানে যদি বড়তর আন্দোলন তৈরি হয়, তাহলেই কিন্তু নানান ধরনের চাপ আসবে, এবং যে চট্টগ্রামের একটা আলাদা থাকলে সেখানকার যে সেন্ট মার্টিন জায়গাটা আছে সেটাও সুবিধা হবে। আমেরিকাও সে ধরনের পরিকল্পনাতেও থাকতে পারে। এবং ভারত চট্টগ্রাম যদি আলাদা দেশ হয়, ভারতের যদি অন্তর্ভুক্ত হয় তো কথাই নেই, আলাদা দেশ হয় তো ভারতের সুবিধেই আছে। এবং এখন দেখা যাক যে ট্রাম্প প্রশাসন কিভাবে ভাবছে। একেবারে এই ভাবনা থেকে রাজগোপাল বাবু, অত্যন্ত স্বাভাবিক, মাস কয়েক আগেই আমরা দেখিয়েছিলাম সত্যজিৎ যে ছবি, যে পাক অধিকৃত কাশ্মীর এবং সেখানে দাঁড়িয়ে সেখানকার বাসিন্দারা পর্যন্ত চেয়েছিলেন তাদের স্বাধীনতার জন্য, তারা সরব হয়েছিলেন পাকিস্তানের সংসদে, সে দেশের সাংসদরা পর্যন্ত সেই দেউলিয়া পাকিস্তান তাদের অবস্থা নিয়ে নির্বিচারে যেমন একের পর এক ঘটনা হিংসার ঘটছিল সেখানে, তার পরিপ্রেক্ষিতে উদাহরণ টেনেছিলেন ভারতের সার্বিক পরিস্থিতি বা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। সেখানে আজ চট্টগ্রাম সীমান্ত থেকে 519 কিলোমিটার দূরত্ব, সেখানে আজ একটা স্বাধীনতার আশ্বাস, স্বাধীনতার একটা প্রত্যাশা, কোথাও যেন এই অত্যাচারের নিপীড়নের হাত থেকে বেরিয়ে আসার জন্য। পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর রাখবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন রাজগোপাল বাবু। একটা বিরতির পর ফিরছি খুব দ্রুত জিরো আওয়ারে, সঙ্গে থাকুন আপনারা। ফিরে এলাম জিরো আওয়ারে, এবং বাংলাদেশ ইস্যুতে এবার ভারতও জিরো টলারেন্সের জায়গায় চলে যেতে পারে। তার কারণ যে অবস্থান নিচ্ছে অন্তর্বর্তী সরকার বারংবার, তাতে একদিকে যেমন আমেরিকা ক্ষুব্ধ এবং একই সঙ্গে তাদের অবস্থান নিয়ে ক্ষুব্ধ সে দেশের অন্তর্বর্তী সরকারের সহযোগী বিএনপিও। আর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে কোথায় নিয়ে যেতে চায় ইউনূস সরকার, নজর থাকবে সেদিকে। এখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষ, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন জিরো আওয়ারে, আরো বিস্তারিত জানাবেন। তার আগে বাংলাদেশের মানুষ, তারা এক একটা ক্ষেত্রে স্বাধীনতার স্বাদ পেতে চাইছেন, মুক্তি পেতে চাইছেন, কি বলছেন খুব সংক্ষিপ্ত কয়েকজনের বক্তব্য শোনাবো আপনাদের। সরকার ছিল, ভালোই ছিল, এখন আমরা হাসিনারে চাই। এখন তো দেশের অবস্থা এই যে খারাপ, অনেক বেলা খায়, এক বেলা না খায় থাকি আমরা। এই যে অনেকেই রিক্সা চালায়, অনেকে অটো চালায়, এদের দৈরা নানান অত্যাচার করে, এটি তো আগে তো ছিল না। আমগো আগের রাজনীতি করছে যে শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর যে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, উনারই দরকার। দেশ চালাইলে উনাই চালাই পারবো, অন্য কেউ চালাই পারবো না। ফ্যান যারা খায় এরা খাইতে পারে নাই, এখন ফ্যান খাইবার লেগে সুযোগ করে তারপরে তারপরে রেখে দিয়েছে। সরকার আসার পরে নানা রকম অরাজকতা দেখা যাচ্ছে, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কয়েক রকমের আমাদের সাথে তারা বললো যে দলীয়ভাবে তারা বিভিন্ন যত রাজনৈতিক দল আছে প্রত্যেকের সাথে তারা আলোচনা করবে, কিন্তু যখন সে আলোচনার সময় হলো তখন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ যে একটি দল, কখনোই কিন্তু তাদেরকে আমাদেরকে ওয়েলকাম করা হয়নি। এই যে তাদের এই উগ্রবাদিতা, তার সেগুলোর এখনো আমরা কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। আইনের যে ব্যবস্থা, সে আইনের কোনো সঠিক ব্যবস্থা নেই। আর 2 মাস যদি এই সরকার খায় আমগো দেশ ধ্বংস হইয়া যাইব গা। আমরা সাধারণ জনগণ আমগো দেশ আমরা রক্ষা করবো। জনগণের কাছে আহ্বান, আপনারা যে এখানে আছেন আপনারা আগাইয়া যান, নাহলে আমগো দেশ ধ্বংস হইয়া যাইব গা।
সরাসরি চলে যাবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের কাছে। সত্যজিৎ, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কয়েকটা মানুষের কণ্ঠস্বর যাই ছড়িয়ে পড়েছে চারিদিকে ক্রমশ, এই পরিস্থিতি নিয়ে কি বলবেন? একদমই তাই, লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর কয়েকজনের মধ্য দিয়ে উঠে আসছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে তা হলো যে এই যে নির্দিষ্টভাবে পার্বত্য চট্টগ্রাম, যেটা এই মুহূর্তে বাংলাদেশে ইউনূস সরকারের শিরোপীড়ার কারণ হয়েছে, এবং সেখানকার যে একেবারে স্বাধীনতার সময় থেকে যেন চলে যাই, জেএসএস সেখানে একটি রাজনৈতিক দল তৈরি হয় এলএম লারমার নেতৃত্বে, পরে সেটা সন্তু লারমা নেতৃত্ব দিচ্ছেন, তিনি এই মুহূর্তে ভারতে আছেন। এবং বাংলাদেশ আর্মি যে অভিযোগ উঠছে, বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাচারে অধিকাংশ এই চাকমা নেতারা তারা পালিয়ে পালিয়ে দেশ ছেড়ে প্রাণে বাঁচছেন। তো এরকমই একজন জেএসএসের গুরুত্বপূর্ণ নেতা, তিনিও আত্মগোপন করে রয়েছেন। টেকনিক্যাল অনেকগুলো কারণ আছে এবং তার অনেকগুলো প্রাণের ভয় বা বিভিন্ন জায়গা থেকে আমরা তার পরিচয়কে সবার সামনে নিয়ে আসতে পারছি না। তার সঙ্গে আমরা গতকালই নির্দিষ্ট কথাবার্তা বলেছি, তিনি কি বলেছেন, কতটা বিভৎস পরিস্থিতি, আমরা সরাসরি দর্শকদের সেটা শোনানোর চেষ্টা করব। দেখুন, আপনারা তো চট্টগ্রাম পার্বত্য অংশ থেকে প্রায় কার্যত প্রাণাতে পালিয়ে আত্মগোপন করে রয়েছেন। তো এই ঘটনাটা ওখানে ঘটেছিল, মানে কি কি সমস্যা হলো যেটা আপনাকে একদম প্রাণাতে করে পালিয়ে আসতে বাধ্য হলে? দেখুন দাদা, আমাদের প্রধান সমস্যাটা হলো ভূমি সমস্যা। দেখুন, আপনাদের যদি জেলা বা উপজেলাতে যদি ৬ লক্ষ সেটেলমেন্ট যদি করা হয়, মানে মনে করেন বিহার থেকে এসে বা এই যে উড়িষ্যা থেকে নিয়ে এসে যদি সরকারিভাবে যদি সেটেলমেন্ট করা হয়, তখন পরিবেশটা কিরকম হতে পারে আপনি সম্ভবত বুঝতে পারছেন। আমরা যদি প্রতিবাদ করতে যাই, ওখানে আমাদের ভূমি দখল করবে, নাহলে আমাদের মা বোনদের উপর নির্যাতন করবে, অত্যাচার করবে। প্রতিবাদ করতে গেলে গণহত্যা চালিয়ে দেবে, বাংলাদেশের সেনাবাহিনী পাহারা দিয়ে থাকবে, আর ওরা লুটপাট করবে, গণহত্যা চালাবে, এরকম আর কি। এই গণহত্যার যে অভিযোগ আপনি করছেন, এটা কি সে দেশের দুষ্কৃতীরা করছে নাকি এর সঙ্গে সেখানকার প্রশাসনও জড়িয়ে আছে? প্রশাসন বলতে সেনাবাহিনী প্রত্যক্ষভাবে জড়িত। সোজা কথা বলতে গেলে একটা রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা পৃষ্ঠ হচ্ছি আর কি প্রতিনিয়ত। যে রিসেন্টলি যেটা সেনাবাহিনী একটা সার্চ লাইট অপারেশন করলো, এটা কি ধরনের অপারেশন ছিল? সার্চলাইটটা তো সম্প্রতি হলো, মানে তারা যে এক্সিকিউটিভ পাওয়ার পেলো ইউনূস সরকারের কাছ থেকে, পুলিশের যে 17টা পাওয়ার ওরা ইউজ করতেছে। এখন তো সারা দেশে হচ্ছে এটা। মোহাম্মদ ইউনূস সরকারে আসার পরে কি অবস্থার কোনো পরিবর্তন হলো না? অত্যাচার চলছে আপনাদের উপরে পার্বত্য চট্টগ্রাম জুড়ে। পরিবর্তন তো দেশের কোনো জায়গা হলো না। পরিবর্তন উনি হয়তো পরিবর্তনের জন্য উনি আসছেন, কিন্তু পরিবর্তন তো করতে পারেনি, উনি তো ব্যর্থ। পূর্ববর্তী হাসিনা সরকারের থেকে উনি ব্যর্থ। আপনার যে অবস্থা রয়েছে এখন চট্টগ্রাম জুড়ে, যে ব্যাপক অত্যাচার চলছে বলে আপনারা অভিযোগ করছেন, আপনারা নয়াদিল্লিকে কিভাবে চাইছেন? আমরা প্রতিনিয়ত চাচ্ছি যে নয়াদিল্লি ওখানে হস্তক্ষেপ করুক। আমরা হয় অঙ্গরাজ্য হিসেবে, আমাদের অঙ্গরাজ্য হিসেবে, ভারতের অঙ্গরাজ্য হিসেবে চাই, নয়তো আমরা স্বাধীন চাই। ওইটাই আমাদের চাওয়া। যদি হস্তক্ষেপ যদি না করে 15-20 বছর 30 বছর পরে হয়তো আমাদের অস্তিত্ব থাকবে না এখানে। আমাদের কৃষ্টি, সংস্কৃতি, কালচার, ধর্ম সবকিছু মানে মিশে যাবে। জামাত ইসলামী বা হেফাজতে ইসলামী এদের ভূমিকা তো একই, এরাও একদম সেখানে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদের ভূমিকা একই। ওখানে পাহাড়ে তাদের ওখানে সেনাবাহিনীর সহযোগিতা, ওরা সার্বিক সহযোগিতায় ওখানে আসছে, ওখানে সেটেল হচ্ছে। জায়গা জমিন মানে আমাদের পূর্বপুরুষদের বিকাশ জায়গা জমিন ওগুলো মানে বেদখল করে নিচ্ছে। 2001 সালে 26 ডিসেম্বর লস্কর ই তাইবা যেটা আছে আর কি, জঙ্গি সংগঠন জইসি মোহাম্মদ, এই দুটো দলের সাথে তাদের একই সাথে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট নামে তারা ওখানে এদের সঙ্গে জামাতেরও যোগাযোগ রয়েছে, তাই তো? সেনাবাহিনীর ইউনিফর্ম পরে ওরা মানে ওখানে কার্যক্রম চালায় আর কি। ইউপিডিএফ সংগঠনের সাথে সরাসরি ওই বিএনপি আমাদের সাথে আঘাত রয়েছে, যোগাযোগ রয়েছে ভালো। সত্যজিৎ কথা বলেছিলেন জেএসএস সেনাদের সঙ্গে, তার ভয়ঙ্কর বক্তব্য এবং রীতিমতো কি পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন। আমাদের সঙ্গে একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল চক্রবর্তী রয়েছেন। সত্যজিৎ, হ্যাঁ, যে ছবিটা রাজগোপাল উঠে আসছে তার পরিপ্রেক্ষিতে আমাদের যে মূল বিষয়টা, তাহলে পার্বত্য চট্টগ্রামে যেভাবে নিধনযজ্ঞ চলছে এবং সেখানকার মানুষ চাইছেন পিওকের মতো যে একটা স্বাধীনতা বা ভারতবর্ষের অন্তর্ভুক্তি, অনেক সময় সাপেক্ষ বিষয়। তাহলে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনোভাবে নয়াদিল্লি হস্তক্ষেপ করতে পারে বা একটা সার্জিক্যাল স্ট্রাইক এই পূর্ব প্রান্ত হয়ে যেতে পারে? কি সম্ভাবনা সামনে আসছে? না দেখুন, মানে ভারত সরকার এই মুহূর্তে আমার মনে হয় না। দেখুন, চট্টগ্রাম হিল ট্র্যাক যেটা সিএইচটি, সেই জায়গায় আমরা জানি যে 3টে এলাকা নিয়ে যেটা গঠিত, সেখানে চাকমারা যথেষ্ট শক্তিশালী। তারা ভারত সরকার নিঃসন্দেহে এই সময় চাইবে যে তাদের যে আন্দোলন হচ্ছে সেটা আরো পরিপুষ্ট হতো, যেটা বাংলাদেশের সময় ঘটেছে, এবং আন্দোলন তারা যতটা ঘনীভূত করতে পারবে। পরবর্তীকালে ভারত সরকারের কি করুন, এই মুহূর্তে যে একটা সার্জিক্যাল স্ট্রাইক করে আমি কেড়ে নিলাম, সেই বোকামি এখন কেউ করতে চায় না, সুতরাং এটা কেউই করবে না। সুতরাং ওদের নিজের দেশের যে ওখানকার মানুষের যে আন্দোলন সেটা তারাই করবে, এবং
একটা স্টেজে হয়তো আসতে পারে যখন ভারত বা বিশ্বের একটা ভূমিকা থাকছে। এখন দেখা যাক, সেখানে চট্টগ্রাম হিল ট্র্যাক তো চট্টগ্রাম থেকে একটা ছোট অংশ, সেখানে প্রায় 15 লক্ষ মতো লোক আছে এবং অধিকাংশই ট্রাইব। সেই হিল ট্র্যাকটাকে যদি ওরা আলাদা করে রাখতে পারে, এখন সেটা কতটা সম্ভব এই মুহূর্তে সেখানকার যারা আন্দোলন করছেন তারা কতটা কি আন্দোলনটাকে নিয়ে যেতে পারবেন, এক স্বাধীনতার মতন আন্দোলন নিয়ে যেতে পারবেন কিনা। তবে এটা পরিষ্কার, বাংলাদেশে যে ধরনের আর্থিক অবস্থা, তাদের ফরেন এক্সচেঞ্জ বিরাটভাবে, রিজার্ভ বিরাটভাবে কমে গেছে, ইনফ্লেশন আমরা সবাই জানি মারাত্মকভাবে উঠেছে, এবং ভারত সরকারই একমাত্র আমরা ওদেরকে যেভাবে টাকা ধার দিচ্ছি মানে সফট লোন হিসেবে, সেটা আর কেউ সেভাবে এগিয়ে নেই। সুতরাং আমরা দেখিয়েছি যে মালদ্বীপ যেভাবে আমাদের কাছে ফেরত চলে এসেছে, বাধ্য হয়েছে যে আর বাঁচার পথ নেই। বাংলাদেশও দেখুন এমন একটা সময় এসে গেছে, ওদের যে মেন 80% ওদের যে এটা আসে, এক্সপোর্টের 80% আসে হচ্ছে রেডিমেড গার্মেন্টস, সেই ইন্ডাস্ট্রিজ, এবং 15% অফ জিডিপি আসে রেডিমেড গার্মেন্টস থেকে। একেবারে যাতা অবস্থা, ইকোনমি প্রায় ভেঙে যাওয়ার মতন অবস্থায় রয়েছে। আমরা জানি 2025-এর ওদের ডেভেলপিং কান্ট্রি হিসেবে, এই লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে যদি উত্তরণ, সেটা হবার কথা ছিল 1 জানুয়ারি থেকে। আমার মনে হয় সেটা বিরাটভাবে পিছিয়ে যাবে, বাংলাদেশের আর্থিক অগ্রগতি পিছবে, এবং সেখানে মহিলাদের যে ধরনের অধিকার ছিল অনেকটাই বোধহয় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গায় মানুষ কতটা পথে নামে সেটা মানুষকেই ঠিক করতে হবে। যে সমস্ত আপনারা যেগুলো সোলার নিলেন সাধারণ মানুষের, তাতে সেটা যদি রিপ্রেজেন্টেটিভ পপুলেশন হয়ে থাকে, তাহলে বোঝা যাচ্ছে একটা মানুষের একটা অংশের মধ্যে যথেষ্ট বিক্ষোভ আছে। সেই বিক্ষোভটাকে কিভাবে সেখানকার মানুষ কিভাবে সেখানকার নেতৃত্ব কাজে লাগায়, নিশ্চয়ই তারা বিশ্বের তারা সাহায্য পাবে। আমাদের এখানকার সিভিল সোসাইটি সে নিঃসন্দেহে এগিয়ে আসবে, এবং সেটাকে তারা কিভাবে তাদের মুক্তি তারা পেতে পারে, এবং সেটা আগামী দিনে ভারতবর্ষের পক্ষে যদি সেরকম তাদের কোনো মুক্তি আসে, আগামী দিনে ভারতবর্ষের পক্ষে এবং ভারতের নর্থ ইস্টের পক্ষে মারাত্মকভাবে উপযোগী। কেন আমরা জানি যে চট্টগ্রামের সঙ্গে আমাদের নর্থ ইস্ট ভীষণভাবে শিলিগুড়ির ওইটুকুন অঞ্চল দিয়ে যাতায়াত করতে অনেক সময় লেগে যায়। চট্টগ্রামটা ভারতের কাছে থাকলে, ভারত বন্ধু হিসেবে থাকলে অনেক সুবিধে, সেই হিসেবেই আমরা আগরতলা আকাউড়া করেছিলাম। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। তিনি বলছিলেন যে বাঁচার পথ কার্যত ইউনূস সরকারের কমছে, এবং যেভাবে সেখানে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে, এই আন্দোলনটা কতটা গণ আন্দোলন রূপায়িত হয় সেদিকে নয়াদিল্লি তারা একেবারে কড়া নজর রেখেছে, এবং আলটিমেটলি ভারতবর্ষই এখানে সিদ্ধান্তের পথে অভিজ্ঞ হবে যে ঠিক কোন পথে গোটা বিষয়টা যেতে পারে। একেবারে একদিকে বাংলাদেশের ভেতরে মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে ক্ষোভ বিক্ষোভ, আর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকার লোভ। এই পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে থাকবে আমাদের চোখ। 0 আওয়ার আজ এখানেই শেষ করছি। চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায়ের সঙ্গে আমি অভিক বসু। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।